স্বাগত সবাইকে নিউজ 24 সংবাদে। আপনাদের সাথে আমি জানাতুল কলি আছি। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। জানাবো বিস্তারিত। শুরুতেই প্রধান উপদেষ্টার কার্যালয়ে স্মারকলিপি দিয়ে গণমাধ্যমগুলোর সঙ্গে কথা বলছেন জামায়াত সহ 8 দলের নেতারা। আমরা সরাসরি সেখানে যেতে চাই। ইনশাআল্লাহ প্রচেষ্টা চালাবেন। সকলকে, সাংবাদিক বন্ধু, প্রশাসনিক দায়িত্বে যারা দায়িত্ব পালন করেছেন, আমাদের সুশৃঙ্খল এই লক্ষ লক্ষ মানুষের মিছিলকে যারা সহযোগিতা করেছেন, আমরা সকলকেই ধন্যবাদ জানিয়ে আজকে আমাদের এই কর্মসূচি এখানেই সমাপ্ত করছি। এর আগে নভেম্বরেই গণভোটের দাবিতে উত্তাল হয়ে ওঠে রাজধানীর পল্টন এলাকা। 5 দফা দাবিতে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দিল জামায়াতে ইসলামী সহ 8 রাজনৈতিক দল। যমুনা অভিমুখে রওনা হলে তাদের মৎস্য ভবন এলাকায় আটকে দেয় পুলিশ। পরে দলগুলোর প্রতিনিধিরা যমুনায় গিয়ে স্মারকলিপি দেন। এর আগে সংক্ষিপ্ত সমাবেশে নেতারা বলেন, নির্বাচনে আগে গণভোট এবং সংস্কার নিশ্চিতে প্রয়োজনে আবারও রাজপথে রক্ত ঝরবে। বৃহস্পতিবার সকালে বিক্ষোভমুখর জনসমুদ্রে পরিণত রাজধানীর পল্টন এলাকা। পল্টন মোড়ে সংক্ষিপ্ত সমাবেশের জন্য সমবেত হন জামায়াতে ইসলামী সহ সমমনা 8টি দলের নেতাকর্মীরা। নিরাপত্তার স্বার্থে পুলিশ সদস্যদের অবস্থানও দেখা যায় সেখানে। জুলাই সনদ বাস্তবায়ন ইস্যুতে নভেম্বরে গণভোটের দাবি দলগুলোর। অন্যান্য দাবিগুলোর মধ্যে রয়েছে অন্তর্বর্তী সরকারের মেয়াদে রাজনৈতিক হয়রানি ও গ্রেফতার বন্ধ, নির্বাচনে সব দলের সমান সুযোগ এবং ধর্মীয় স্বাধীনতা ও রাজনৈতিক সংগঠনের কার্যক্রমে বাধাহীনতা নিশ্চিত করা। জুলাই সনদের যে আইনি ভিত্তি, সেই আইনি ভিত্তিতে আগামী হানা ভোটের মাধ্যমে জাতীয় নির্বাচন করতে হবে। নেতারা বলেন, প্রয়োজনে দাবি আদায়ে আবারও রাজপথে রক্ত ঝরবে। প্রয়োজনে আবার রক্ত দেব, প্রয়োজনে আবার জীবন দেব। আমাদের জুলাইয়ের অর্জনকে ব্যর্থ হতে দেব না। ষড়যন্ত্রকারীদের পরাজয় হবে। প্রধান উপদেষ্টাই কমিশন গঠন করেছিলেন, এই সিদ্ধান্ত তাকেই নিতে হবে। এটা উনি নিতে না পারলে নিজের মর্যাদা নিজেই নষ্ট করবেন। অবিলম্বে এটা করে জাতির এই রাজনৈতিক সংকট নিরসন করতে হবে। এই দাবিতে আমরা এখন সব যাত্রা শুরু করব। রাষ্ট্র সংস্কার নিশ্চিত হবে, তারপরে নির্বাচন। রাষ্ট্র মেরামতের জন্য আমাদের সন্তানরা জীবন দিয়েছে, কৃষক শ্রমিকরা জীবন দিয়েছে, রক্ত ঝরেছে। অতএব এটা নিয়ে কোনো তালবাহানা চলবে না। সংক্ষিপ্ত সমাবেশের পর প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে পদযাত্রা করেন দলগুলোর নেতাকর্মীরা। তাদের মৎস্য ভবনের সামনে থামিয়ে দেয় পুলিশ। পরে দলগুলোর প্রতিনিধি দল যমুনা গিয়ে স্মারকলিপি দেয়। আব্দুল্লাহ মামুন, নিউজ 24, ঢাকা। জুলাই গণ অভ্যুত্থানের পর মানুষের মধ্যে গণতন্ত্রের মুক্তির পথ প্রসারিত হয়েছে। এখন চূড়ান্ত গণতন্ত্রের চর্চার জন্য অবাধ, সুষ্ঠু নির্বাচন সহ গণতন্ত্রের অপরিহার্য শর্ত মানুষের মৌলিক মানবাধিকার নিশ্চিতে করতে হবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আর 7 নভেম্বর মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বৃহস্পতিবার ফেসবুকে এক বার্তায় এসব কথা জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, 7 নভেম্বরের চেতনায় সকল জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে শক্তিশালী গণতন্ত্র বিনির্মাণ করতে হবে। আর সেজন্য জাতীয় স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করা এই মুহূর্তে অত্যন্ত জরুরি। দেশের অভ্যন্তরীণ বিষয়ে কোনো বিদেশি হস্তক্ষেপ মেনে নেবে না বিএনপি, বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বৃহস্পতিবার রাজধানীর বনানীতে এক গোলটেবিল বৈঠকে এসব কথা বলেন তিনি। আমির খসরু বলেন, সবার অংশগ্রহণে অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক কাঠামো তৈরি করতে চায় বিএনপি। বিনিয়োগ বৃদ্ধি ও কর্মসংস্থানের সুযোগ তৈরি করে দেশকে স্বনির্ভর করার প্রতিশ্রুতিও রয়েছে বলে জানান তিনি। পরস্পর সম্মানবোধ, পরস্পর স্বার্থ সংরক্ষণ, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে কারো হস্তক্ষেপ চলবে না, অ্যান্ড জিও অটোনমি, স্ট্র্যাটেজিক অটোনমি। এই স্ট্র্যাটেজিক অটোনমির মাধ্যমে আমরা আমাদের সিদ্ধান্ত নিব। আমার ভূতাত্ত্বিক যে বলতে গেলে আমার যে সিদ্ধান্ত নিব। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করেছে বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে 9ম দিনের আপিল শুনানিতে অংশ নিয়ে আদালতে বক্তব্য উপস্থাপন করেন তিনি। বলেন, তত্ত্বাবধায়ক বাতিল করে মৃত ব্যক্তির নামে রাতে ভোট চালু করেছিল আওয়ামী লীগ। তত্ত্বাবধায়ক সরকার না ফিরলে গণতন্ত্র
আলোর মুখ দেখবে না বলে মন্তব্য করেন রাষ্ট্রের সর্বোচ্চ এই আইন কর্মকর্তা। আর প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রিফাত আহমেদের নেতৃত্বাধীন 7 বিচারপতির বেঞ্চে পরবর্তী আপিল শুনানি অনুষ্ঠিত হবে আগামী মঙ্গলবার। এই সরকার গঠন শুধুমাত্র সুপ্রিম কোর্টের ওপিনিয়নের উপর নির্ভর করে না, এইটা রেভলিউশনারি থিওরি অনুসারে মুক্তিকামী জনগণ, বিজয়ী জনগণ, স্বাধীন জনগণ, গণঅভ্যুত্থানে নেতৃত্বকারী জনগণ যেভাবে নির্ধারণ করবেন সেটাই সংবিধান, সেটাই আইন, সেই অনুসারে দেশ চলবে। নির্বাচনী প্রচারণায় চট্টগ্রাম 8 আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদুল্লাহ গুলিবিদ্ধের ঘটনায় এখনো মামলা হয়নি, গ্রেফতারও হয়নি কেউ। সিএমপির পুলিশ কমিশনার হাসিব আজিজ জানিয়েছেন, হামলাকারীদের ধরতে অভিযান চলছে। গুলির ঘটনার পর থেকে নগরীর বায়জিত এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এদিকে হাসপাতালে অস্ত্রোপচারের পর এখন শঙ্কামুক্ত আছেন এরশাদুল্লাহ। বুধবার বিকেলে নগরীর পাঁচলাইশ এলাকায় হঠাৎ করেই গুলি চালায় সন্ত্রাসীরা। গুলিবিদ্ধ হলে তাৎক্ষণিকভাবে এরশাদুল্লাহকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। আর এই ঘটনায় গুলিবিদ্ধ হয়ে একজন নিহত হয়েছেন। উনি অনেক ভালো মনের মানুষ, ওনার মতো সানগর মধ্যে আর আসনের মধ্যে কোনো ফাক্তি নেই। 24 ঘন্টার ভিতরে ওনাদের যারা এই ঘটনা ঘটিয়েছে তাদেরকে অ্যারেস্ট করি, জনতার সাংবাদিক সম্মেলন করি, ওনাদেরকে দেখান। আসলে যিনি মারা গেছেন তিনিও সন্ত্রাসী, যারা গুলি করছে তারাও সন্ত্রাসী। এগুলো আমাদের কোনো দলীয় লোক না। আমরা সন্ত্রাসীরা যেই হোক, আমরা দেশের শান্তি চাই। এইসব সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনিভাবে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য আমি আহ্বান করব। আগামী নির্বাচন ঘিরে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি এখন নাজুক বলে মনে করে আন্তর্জাতিক রিপাবলিকান ইনস্টিটিউট IRI। যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা সংস্থাটি বলছে, নির্বাচনের আগে আরও সহিংসতার শঙ্কা রয়েছে। গত 20 থেকে 24 অক্টোবর বাংলাদেশের নির্বাচনী পরিবেশ এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার মূল্যায়ন করেছে সংস্থাটি। আর এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। এতে বলা হয়েছে, জুলাই সনদের মাধ্যমে যে সংস্কার রূপরেখা তৈরি হয়েছে তা দেশের প্রায় সব গণতান্ত্রিক কাঠামোগুলোকে স্পর্শ করেছে। তবে একটি প্রক্রিয়াগত অস্পষ্টতা এবং রাজনৈতিক মতবিরোধ, একই সাথে সময়সূচি নিয়েও অনিশ্চয়তা রয়েছে। আর এই কারণে এর কার্যকর বাস্তবায়ন এখনো সংশয়ে ঘেরা। আগামী নির্বাচনকে আরও অন্তর্ভুক্তিমূলক এবং প্রতিবন্ধীদেরকে অংশগ্রহণ নিশ্চিত করতে প্রধান নির্বাচন কমিশনারের কাছে 14টি প্রস্তাবনা জমা দিয়েছে UNDP প্রতিনিধি সহ সাইট সার্ভিস ইকুইভ্যালেন্ট বাংলাদেশ ক্যাম্পেইনস প্রতিনিধিরা। সকালে নির্বাচন ভবনের প্রধান কমিশনার AMM নাসির উদ্দিনের সভাপতিত্বে UNDP কর্তৃক দেয়া এই প্রস্তাবনা নিয়ে আলোচনা করেন বিভিন্ন প্রতিবন্ধী সংস্থার প্রতিনিধিরা। এই সময় নির্বাচন কমিশনার সহ কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা সেখানে উপস্থিত ছিলেন। সিইসির কাছে দেয়া প্রস্তাবনায় পোস্টাল ভোটিংয়ের বিষয়ে বিশেষ চাহিদা সম্পন্নদের বোঝানো, ভোটার রেজিস্ট্রেশন প্রক্রিয়া জানানো, ভোট কেন্দ্রে প্রতিবন্ধী ভোটারদের সুরক্ষা দেয়া এবং প্রতিবন্ধী ভোটারদের জন্য ডাকযোগে ভোটদান ব্যবস্থা চালু করার আহ্বান জানান তারা। জানাবো জেরুসালেম নির্বাচনের পথে। পুরো দেশের মুখে হাসি ফোটাতে নিজেকে হতে হয় স্ট্রং, আর মনোবল হতে হয় স্পার্জিটো। জেরুসালেম 25 বছরের পথ চলায় নিরাপদে রাখার প্রত্যয়ে। কৃষি উন্নয়নে যিনি কাজ করবেন তাকেই বেছে নেবেন শস্য ভান্ডার খ্যাত শিবগঞ্জ উপজেলায় নিয়ে গঠিত বগুড়া 2 আসনের মানুষ। তারা বলছেন, এখানকার ভোটাররা তাদের অনেকেই মনে করেন তরুণরাই হবে আসনের মূল ফ্যাক্টর। এদিকে বিভিন্ন দলের মনোনয়ন পেয়ে প্রতিশ্রুতির ফুলঝুরি নিয়ে মাঠে নেমেছেন সম্ভাব্য প্রার্থীরা। আব্দুস সালাম বাবুর রিপোর্টে বিস্তারিত থাকছে। প্রায় 2500 বছরের সভ্যতায় সমৃদ্ধ করতোয়া নদীর তীরে অবস্থিত শিবগঞ্জ উপজেলা, যেখানে রয়েছে ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ নিদর্শন মহেস্থানগড়। শিবগঞ্জ নিয়ে গঠিত জাতীয় সংসদের 37 নং আসন বগুড়া 2। মোট ভোটার 3,39,803 জন, পুরুষ ভোটার 1,70,307 জন ও নারী ভোটার 1,69,493 জন। তৃতীয় লিঙ্গের ভোটার 3 জন।
ধান, সবজি আর কলা উৎপাদনে বেশ খ্যাতি রয়েছে এই অঞ্চলের। কৃষি পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করা, সংরক্ষণের জন্য হিমাগার নির্মাণের দাবি কৃষি ভাণ্ডার খ্যাত এই উপজেলার ভোটারদের। যাতায়াত ব্যবস্থা, শিক্ষা, স্বাস্থ্যসেবা সহ সার্বিক উন্নয়নের প্রত্যাশা তাদের। ধান চাল সবার দাম, গরিব মানুষেরা তো দাম বেশি, সব জিনিসের দাম বেশি, সেটা তো কম হয়। কৃষক যেন কৃষির ন্যায্য মূল্য পায়, একটা হিমাগার এমন একটি পদপ্রার্থী চাই যে কৃষির নির্ভর একটি কাজ করবে, কৃষকদের জন্য নিয়ে কাজ করবে। দেশের উন্নয়নের শান্তি আমরা চাই, শান্তি ছাড়া তো আর কিছু ভালো লাগবে না আমাদের। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে হাটে ঘাটে মাঠে চায়ের টেবিলে চলছে আলোচনা। ভোটারদের মন জয় করতে ব্যস্ত সময় পার করছেন বিভিন্ন দলের সম্ভাব্য প্রার্থীরা। প্রার্থী হিসেবে বিজয় লাভ করতে পারি, সেই ক্ষেত্রে অবশ্যই আমি কৃষকদের পাশে দাঁড়াবো এবং কৃষকদের বিশেষ করে ধান উৎপাদনের ক্ষেত্রে যে সার রয়েছে এগুলো আমি কম মূল্যে আমি তাদেরকে প্রদান করব। কৃষিকে উন্নত করার জন্য মানুষ যাতে তার অবস্থা বদলায় দিতে পারে, তার অর্থনৈতিক উন্নতি হতে পারে, সেই জন্য আমরা সবই করব। এই যে বড় বড় বাজারগুলো রয়েছে, এই বাজারগুলোর অবকাঠামো উন্নয়ন করে ফরিয়ার হাত থেকে সাধারণ কৃষকদেরকে রক্ষা করে সরাসরি এই অঞ্চলের কৃষি পণ্যগুলো যাতে দেশের বিভিন্ন জায়গায় যেতে পারে সে ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করা হবে ইনশাআল্লাহ। পরীক্ষিত ব্যক্তিকেই জনপ্রতিনিধি হিসেবে বেছে নেবেন সাধারণ ভোটাররা। এই উপজেলার নতুন ভোটার সহ তরুণ প্রজন্মের ভোটেই জয় পরাজয় নিশ্চিত হতে পারে বলছেন এলাকাটির বাসিন্দারা। আলহাদি খান, নিউজ 24। হেমন্তের রোদ ঝলমল দিনে উত্তরের হিমালয় সমতল অঞ্চল খ্যাত জেলা পঞ্চগড়ের প্রকৃতিতে উকি দেওয়া শুরু করেছে সৌন্দর্যের ঘেরা কাঞ্চনজঙ্ঘা। ভোরে সূর্য ওঠার সাথে সাথে নানা রঙে দেখা মিলেছে এই অপরূপ বরফের পাহাড়ের। আর এই সৌন্দর্য উপভোগ করতে ছুটে আসছেন হাজারো পর্যটক। সরকার হৃদয়ের তথ্যচিত্র ডেস্ক রিপোর্টে বিস্তারিত থাকছে। পঞ্চগড়ের স্থানীয়রা সুদীর্ঘকাল ধরে সকালের ধোঁয়া ওঠা চায়ের কাপে চুমুক দিতে দিতেই উপভোগ করেন কাঞ্চনজঙ্ঘা। শরৎ, হেমন্ত আর শীতকালেই দেখা মেলে এই মহাশুভ্র নায়কের। কখনো কখনো বছরের অন্যান্য সময়েও আকাশের বুক চিরে উকি দেয়। ভোর থেকে আস্তে আস্তে নিজেকে মেলে ধরে এই শৃঙ্গ। আকাশ আর স্থলের দিগন্ত বিস্তৃত ক্যানভাসে যেন আঁকা ছবি। বাতাসে মেঘ সরে গেলে আবার জেগে ওঠে, ক্ষণে ক্ষণে রং বদলায়, আবার হারিয়ে যায়। প্রকৃতি আর কাঞ্চনজঙ্ঘা প্রেমীদের চলে লুকোচুরি খেলা। হাজারো পর্যটক তাকিয়ে থাকেন কখন দেখা মিলবে পর্বত চূড়ার। তেতুলিয়া উপজেলার ডাকবাংলো এলাকা, মহানন্দা, ভেরসা, করতোয়া নদীর পাড় এবং বিভিন্ন গ্রাম থেকে সবচেয়ে ভালো উপভোগ করা যায় কাঞ্চনজঙ্ঘা। এই অপরূপ দৃশ্য দেখতে ছুটে আসেন হাজারো পর্যটক। এটা দেখার আসলে প্রকৃতির ফিলিংস আসলে অন্যরকম, যে প্রকৃতি যা দেখে মন এত যে মন ভরে শেষ করার মতো না। এমন সুন্দর মনোরম একটা পরিবেশ, তার মধ্যে দূর থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা মনে হচ্ছে যেন হাতে স্পর্শ করতে পারছি। অসম্ভব সুন্দর হয়, মানে আল্লাহর সৃষ্টি যতটা সুন্দর, প্রাকৃতিক জিনিস খুবই ভালো লাগছে এখানে দেখে। যদি সময় বা সুযোগ পান অবশ্যই কাঞ্চনজঙ্ঘা দেখতে আসবেন পঞ্চগড়ে। সরকারি হোক বেসরকারি হোক, ব্যক্তি মালিকানা উদ্যোগে হোক, এই অঞ্চলে পর্যটকদের বিনোদনমূলক একটি বড় ধরনের কোনো উদ্যোগ নেওয়া উচিত। পর্যটকদের জন্য নানা উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন। এখানে প্রত্যেক বছর প্রচুর পরিমাণে পর্যটক দর্শনার্থী আসেন শুধুমাত্র এক ঝলক কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য। এই জন্য আমরা কিছু বাড়তি পদক্ষেপ গ্রহণ করেছি। আমরা সর্বোচ্চ চেষ্টা করতেছি উপজেলা প্রশাসনের থেকে যে মানুষ যেন নিরাপদ বোধ করেন এবং প্রচুর পরিমাণে পর্যটক আমাদের তেতুলিয়াতে আগমন ঘটে। কাঞ্চনজঙ্ঘাকে বর্তমান বিশ্বের তৃতীয় সর্বোচ্চ পর্বতচূড়া হিসেবে ধরা হয়, যার উচ্চতা ৮,০০০ মিটার বা ২৬,০০০ ফুট। তেতুলিয়া থেকে কাঞ্চনজঙ্ঘার দূরত্ব ১৬৫ কিলোমিটার। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। শেরপুরের সীমান্তবর্তী পাহাড়ি এলাকায় হানা দিতে শুরু করেছে বন্য হাতি। পাহাড়ে পর্যাপ্ত খাদ্য না থাকায় নেমে আসছে তারা ফসলের মাঠে।
নষ্ট করছে জমির ফসল। আর কিছুতেই কমছে না হাতি মানুষের এই দ্বন্দ্ব। বন বিভাগ বলছে হাতি মানুষের সহাবস্থানে কাজ করছে সরকার। ফসলের কোনো ক্ষতি হলে কৃষককে ক্ষতিপূরণ দিচ্ছে বন বিভাগ। জুবাইদুল ইসলামের পাঠানো তথ্যচিত্র ডেস্ক রিপোর্টে বিস্তারিত থাকছে। ধান ক্ষেতের চারধারে আগুন জ্বালিয়ে ফসল রক্ষার প্রাণান্ত চেষ্টা শেরপুরের সীমান্ত এলাকার কৃষকের। সন্ধ্যা হলেই যেন হাতি আতঙ্কে থাকেন তারা। পালা করে মশাল হাতে রাত জেগে ঢাক ঢোল পিটিয়ে পটকা ফুটিয়ে উচ্চ শব্দ তৈরি করেও রক্ষা করা যাচ্ছে না ঘাম ঝরানো কষ্টের ফসল। 40 থেকে 50টি হাতির দল নষ্ট করছে একের পর এক ফসলের ক্ষেত। স্থানীয়দের দাবি, দিন দিন পাহাড় কেটে বসতি গড়ে তোলায় হাতির আবাসন সংকট দেখা দিয়েছে। সেই সাথে খাদ্যের সংকটে পড়েছে হাতিগুলো। আবাস হারিয়ে দিশেহারা হয়ে লোকালয়ে হানা দিচ্ছে। তাতেই শুরু হচ্ছে হাতি মানুষের দ্বন্দ্ব। আমি 2 বিঘা জমি লাগাইছি। 2 বিঘা জমির মধ্যে আমার 1 বিঘা জমি খায় গেছে। প্রায় 3-4 রাতের নির্ঘুম রাত, কোনো ঘুম নাই। গতবার আমার এই জমিটা মনে করেন যে হাতি খায় গেল গা, এবারও মনে করেন যে হাতি খেয়ে বললো। আমি খুব ঋণগ্রস্ত। হাতির নিরসনের কোনো ব্যবস্থা পাইতেছি না। আমাদের মানুষজন মাইরা ফেলাইতেছে, ঘর বাড়ি ভাঙতেছে। আমাদের কোনো সাহায্য কেউ করে না। অনেক ক্ষেত খাইছে, এ যাবত কেউ ক্ষতিপূরণ পায় নাই। হয়তো শতকরা আমাদের 5 জন পাইছে, 3 জনই পায় নাই। দ্রুত হাতি মানুষের দ্বন্দ্ব নিরসনে পদক্ষেপ নেওয়া না হলে ক্ষয়ক্ষতির পরিমাণ আরো বাড়বে বলে আশঙ্কা পরিবেশবাদী সংগঠনের এই নেতার। এই বিষয়টি খুবই দ্রুত ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অনুরোধ করছি যে এরা সমাধান না করলে ভবিষ্যতে এর পরিস্থিতি আরও খারাপ হবে এবং হাতি মানুষের দ্বন্দ্ব থেকে বড় ধরনের একটি ক্ষতি হয়ে যেতে হবে। জীববৈচিত্র্যের ক্ষতি হবে, আর নাহলে মানুষের ক্ষতি হবে। হাতির আক্রমণে ফসলি জমি ও ঘরবাড়ির ক্ষতি হলে সরকারিভাবে ক্ষতিপূরণ দেয়া হচ্ছে বলে জানিয়েছে বন বিভাগ। ক্ষতিগ্রস্ত যে কৃষকের এই ব্যাপারে আমরা ওদের আবেদন করবে, ক্ষতিগ্রস্ত আমরা এটা দেখে আমরা তাদেরকে ক্ষতিপূরণ দিচ্ছি, তো মোটামুটি দিয়ে যাচ্ছি। বন বিভাগের তথ্য মতে 2014 সাল থেকে এ পর্যন্ত হাতির আক্রমণে 38 জন মানুষের মৃত্যু হয়েছে। অন্যদিকে হাতি মারা গেছে 31টি। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। একীভূত হওয়া প্রক্রিয়ায় থাকা শরিয়া ভিত্তিক 5 ব্যাংকের শেয়ার লেনদেন স্থগিত করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রণ সংস্থা বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন BSEC। বৃহস্পতিবার এসব ব্যাংকের শেয়ার লেনদেন স্থগিতের সিদ্ধান্ত জানিয়েছে সংস্থাটি। দেশের 2 স্টক এক্সচেঞ্জ আজ সকালে লেনদেন শুরুর আগেই এই সিদ্ধান্তের কথা বিনিয়োগকারীদের জানায়। স্থগিত হওয়া 5 ব্যাংক হল ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক এবং এক্সিম ব্যাংক। ই-কমার্স রফতানির ক্ষেত্রে ঘোষণাবিহীন রফতানি সীমা দ্বিগুণ করেছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে ই-কমার্স উদ্যোক্তারা $1000 বা সমপরিমাণ বৈদেশিক মুদ্রা পর্যন্ত ঘোষণাহীন রফতানি করতে পারবেন, যা আগে ছিল $500। বুধবার বাংলাদেশ ব্যাংক বৈদেশিক মুদ্রানীতি বিভাগ থেকে এই সংক্রান্ত 2টি পৃথক নির্দেশনা জারি করা হয়েছে। আর এই সিদ্ধান্ত ক্ষুদ্র ও অনলাইন রফতানিকারকদের ডিজিটাল প্ল্যাটফর্মে লেনদেনের পরিচালনায় আরও উৎসাহিত করবে বলে মনে করছে কেন্দ্রীয় ব্যাংক। নতুন নির্দেশনা অনুযায়ী ঘোষণামুক্ত এসব রফতানির আয় এখন বাংলাদেশ ব্যাংকের লাইসেন্সপ্রাপ্ত মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রোভাইডার এবং পেমেন্ট সার্ভিস প্রোভাইডারদের মাধ্যমে দেশে আনা যাবে, যার ফলে রফতানিকারকরা সরাসরি ওয়ালেট বা ডিজিটাল অ্যাকাউন্টে রফতানি আয়ের অর্থ গ্রহণ করতে পারবেন। অক্টোবর মাসে দেশের সার্বিক মূল্যস্ফীতি কমেছে, তবে খাদ্যে অস্বস্তি কমলেও খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতিতে বেড়েছে। বুধবার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো BBS এই তথ্য জানিয়েছে। সংস্থাটির সবশেষ তথ্য বলছে অক্টোবর মাসে দেশের সার্বিক মূল্যস্ফীতি 0.19% কমে 8.17% হয়েছে, যা গত সেপ্টেম্বর মাসে ছিল 8.36%। আর অক্টোবর মাসে খাদ্য মূল্যস্ফীতি 0.56% কমে দাঁড়িয়েছে 7.08%, যা সেপ্টেম্বর মাসে ছিল 7.64%। নিউ ইয়র্কের ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা করলেন জোহরান মামদানি। প্রথম মুসলিম মেয়র হিসেবে শহরকে সাশ্রয়ী করার প্রত্যয় নিয়ে বুধবার ঘোষণা করেছেন ট্রানজিশন টিম।
তবে তার এই জয়কে কমিউনিস্ট আখ্যা দিয়ে আবারও কঠোর সমালোচনা করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে আটলান্টিকের ওপারে লন্ডনে মামদানিকে জয়কে দেখা হচ্ছে বিশ্বজুড়ে এক আশার প্রতীক হিসেবেই। কুইন্সের ইউনিস্ফিয়ারকে সাক্ষী রেখে পথ চলা শুরু করলেন নিউ ইয়র্কের নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি। শহরকে নতুন পথে চালিত করতে বুধবার ঘোষণা করেন তার ট্রানজিশন টিম। মামদানির প্রতিশ্রুতি, এই প্রশাসন হবে একাধারে দক্ষ এবং নগরবাসীর প্রতি সহানুভূতিশীল। ঐতিহাসিক জয়ের পর তিনি জোর দেন তার প্রধান দুই লক্ষ্যে: সাশ্রয়ী আবাসনের সংকট মোকাবেলা এবং জনগণের আস্থা পুনরুদ্ধার। সিটি হলে আমার প্রথম দিনটি আমার শেষ দিনের মতোই দেখাবে। এটি জীবনযাত্রার ব্যয় সংকটকে কেন্দ্র করে হবে। এটি সেই সব নিউ ইয়র্কবাসীর জন্য কাজ করবে যাদের এই শহর থেকে বের করে দেওয়া হয়েছে। তবে মামদানির এই বিজয়কে আবারও তীব্র ভাষায় আক্রমণ করলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার এক বিজনেস ফোরামে আবারও নবনির্বাচিত মেয়রকে সরাসরি কমিউনিস্ট আখ্যা দিয়ে তিনি সতর্ক করেন, নিউ ইয়র্কের ভবিষ্যৎ ভালো হবে না। দেশের বৃহত্তম শহরের মেয়র হিসেবে একজন কমিউনিস্টকে বসিয়েছে ডেমোক্র্যাটরা। অন্যদিকে আটলান্টিকের ওপারে লন্ডনে বইছে আশার হাওয়া। বিশ্বজুড়ে ডানপন্থী রাজনীতির উত্থানের বিপরীতে দাঁড়িয়ে অনেকেই মামদানির এই জয়কে দেখছেন নতুন দিনের প্রতীক হিসেবে। আশা করি পরিবর্তনের সময় এসেছে। যুক্তরাষ্ট্রের বিভাজনের বিরুদ্ধে এবং মানুষকে একত্রিত করার জন্য একটি শক্তিশালী কণ্ঠস্বর, যা খুবই প্রয়োজন। নিউ ইয়র্ক সিটির প্রথম দক্ষিণ এশীয় এবং মুসলিম মেয়র হিসেবে মামদানির যাত্রা কেমন হবে সেদিকেই তাকিয়ে বিশ্ব। নিবির আমিন, নিউজ 24। ভারতের বিহারে বিধানসভা নির্বাচনে প্রথম দফার ভোট চলছে আজ। 243টি বিধানসভা আসনের মধ্যে ভোট নেওয়া হয়েছে 121টি কেন্দ্রে। আজ বৃহস্পতিবার ভারতের স্থানীয় সময় সন্ধ্যা 6টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। মোট 1314 জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে আজ। প্রথম পর্বে মোট 122 জন নারী প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। একজন রূপান্তরকামী প্রার্থীও রয়েছেন এই তালিকায়। ভোটে এবারও মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের নেতৃত্বে এনডিএ সরকারই জিতবে বলে দাবি করছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আর বিরোধীদের মহাজোট বন্ধন এবার বিহারের ক্ষমতায় ফিরবে বলে আশা প্রকাশ করছেন বিহারের সাবেক মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদব। এনডিএ এবং মহাজোটের মধ্যেই হাড্ডাহাড্ডি লড়াইয়ে আভাসও পাওয়া যাচ্ছে। ফিলিপাইনের মধ্যাঞ্চলে টাইফুন কালমেগির আঘাতে মৃতের সংখ্যা 114 জনে দাঁড়িয়েছে। এখনও 127 জন নিখোঁজ রয়েছেন। গৃহহীন হয়ে পড়েছেন লাখো মানুষ। সোমবার রাতে ঘন্টায় সর্বোচ্চ 185 কিলোমিটার বেগে টাইফুনটি আঘাত হানে, যার কেন্দ্রবিন্দু ছিল সেবু প্রদেশ। প্রচণ্ড বাতাস এবং রেকর্ড পরিমাণ বৃষ্টিতে সেবু সিটি সহ বহু শহরাঞ্চল নজিরবিহীন বন্যার কবলে পড়েছে। এদিকে ত্রাণ অভিযানে অংশ নেওয়া একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত হয়েছেন 6 জন। ইংল্যান্ডের ডেভনের ছোট্ট শহরে অটারি সেন্ট মেরিতে সম্প্রতি অনুষ্ঠিত হলো শতবর্ষী ঐতিহ্য ফ্লেমিং টার ব্যারেল উৎসব। আগুন জ্বলতে থাকা আলোকতারার ব্যারেল কাঁধে নিয়ে হাজারো মানুষ ভিড়ের মধ্যে দিয়ে দৌড়ে বেড়াবেন সেখানকার স্থানীয়রা। শিশু থেকে শুরু করে বয়স্ক, প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসা এই অদ্ভুত উৎসবে অংশ নেন কেবল ওই শহরের বাসিন্দারাই। উৎসবকে ঘিরে প্রায় 20,000 পর্যটকের সমাগমও ঘটেছে। আগুন নিয়ে খেলা নয়, এ যেন রীতিমতো আগুনকে কাঁধে বয়ে নিয়ে বেড়ানো। ইংল্যান্ডের ডেভনের এই উৎসবের নাম ফ্লেমিং টার ব্যারেল, যেখানে বছরের পর বছর ধরে আলকাতরার প্রলেপ দেয়া কাঠের ব্যারেলে আগুন জ্বালিয়ে তা কাঁধে নিয়ে শহরের রাস্তায় ছোটেন অংশগ্রহণকারীরা। এই অদ্ভুত সাহসিকতার খেলায় অংশ নেওয়ার অধিকার শুধু এই শহরের বাসিন্দাদেরই। 7 বছর বয়স থেকেই এই অগ্নি উৎসবে হাতে খড়ি হয় শিশুদের, আর মধ্যরাতে সবচেয়ে বড় ব্যারেল কাঁধে তুলে নেন বয়স্করা। আমাদের পুরো পরিবারই এই ঐতিহ্যের সঙ্গে জড়িত। আমার দাদা, বাবা, চাচা, খালা, ফুপু, ভাই বোনেরা থেকে শুরু করে সবাই। এখন আমার 3 ছেলেও 7 বছর বয়স থেকেই এটা করছে, অর্থাৎ আমাদের পরবর্তী প্রজন্ম প্রস্তুত।
বিপজ্জনক হলেও পূর্বপুরুষদের এই ঐতিহ্যকে বাঁচিয়ে রাখতেই প্রজন্মের পর প্রজন্ম ধরে এই অগ্নি উৎসবে মেতে ওঠেন তারা। আর এই আশ্চর্য দৃশ্য দেখতে প্রতি বছর শহরে ভিড় জমান হাজারো পর্যটক। নিবির আমিন, নিউজ 24। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সিনিয়র সহকারী কোচ পদ থেকে সরে দাঁড়ালেন মোহাম্মদ সালাউদ্দিন। তার পদত্যাগের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে বিসিবি। তবে আয়ারল্যান্ডের সাথে 2 টেস্ট এবং 3টি টি20 সিরিজ পর্যন্ত দায়িত্ব পালন করবেন তিনি। এই সিরিজের জন্য টাইগারদের স্পেশাল ব্যাটিং কোচ হিসেবে মোহাম্মদ আশরাফুলকে নিয়োগ দেওয়ার পরপরই বিসিবির কাছে পদত্যাগপত্র জমা দেন কোচ সালাউদ্দিন। আর এর আগে 2024 সালের নভেম্বরে জাতীয় দলের দায়িত্ব নেওয়ার পর থেকে চ্যাম্পিয়ন্স ট্রফি এবং এশিয়া কাপ বাদে 12টি সিরিজের মধ্যে 4টিতে জয়ের বিপরীতে হেরেছে 7টিতে, ড্র করেছে 1টি সিরিজে। বিশেষ করে আফগানিস্তান এবং ওয়েস্ট ইন্ডিজ সিরিজে ব্যাটারদের চরম ব্যর্থতায় সমালোচনার মুখে পড়েন দেশসেরা কোচ সালাউদ্দিন। দর্শক, এই ছিল নিউজ 24 সংবাদের আপডেট। আরো খবর জানতে চোখ রাখতে পারেন আমাদের অন্যান্য খবরে। ধন্যবাদ যারা এতক্ষণ সঙ্গে ছিলেন আমাদের সাথে।